আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন সালাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। হাম যক্ষ্মা সহ সব ধরনের টিকা 6 মাসের মজুদের দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সারা দেশে হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি 1000-এর বেশি। মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধের কারণে অ্যাভিয়েশন সেক্টর ক্ষতির প্রভাব যাত্রীদের পড়বে না, আশ্বাস হাব মহাসচিবের। তরুণদের আত্মত্যাগে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ মির্জা ফখরুলের। আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে শঙ্কা জানালেন জামাতের আমির। রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের সম্মতি। মধ্যপ্রাচ্য সংকটে দেশে তীব্র হচ্ছে সংকট। 14 ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। এবং ইরানের সাথে সমঝোতায় প্রচণ্ড আশাবাদী ট্রাম্প। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ। হরমুজ প্রণালী মুক্ত করতে প্যারিসে 40 দেশের বৈঠক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী 6 মাসের জন্য সব ধরনের টিকা মজুদ আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এছাড়া মাঠ পর্যায়ে পর্যাপ্ত জনবল থাকায় টিকাদান কর্মসূচিতে কোনো শিথিলতা নেই বলে দাবি করেছেন। এদিকে সারা দেশে হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে হাম আক্রান্ত হয়ে 127 জন ও লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1115 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সচিব। টিকা কার্যক্রম শুরুর পরেও দেশে হামের প্রাদুর্ভাব কমছে না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে গত 24 ঘন্টায় হাম ও হাম উপসর্গে 5 শিশু মারা গেছে। নতুন করে আক্রান্ত হয়েছে 1278 জন। বরিশাল বিভাগে মৃতের সংখ্যা বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে। সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন মোট 108 জন রোগী। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগের 4 জেলায় হাম উপসর্গে নতুন করে 74 জন আক্রান্ত হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 8 শিশু ভর্তি হয়েছে। চিকিৎসা নিচ্ছে 22 জন শিশু, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 14 জন। হামে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন 26 শিশু ভর্তি ও 23 শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। হাসপাতালে 91 শিশু চিকিৎসাধীন রয়েছে। ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত জ্বর, সর্দি সহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 35 রোগী। শেরপুরের 250 শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে রোগী ভর্তি রয়েছে 23 জন। কুষ্টিয়ায় গত 24 ঘন্টায় নতুন করে হামের উপসর্গে বিভিন্ন হাসপাতাল ও 5টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছে 17 জন। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, সোমবার থেকে একযোগে সারা দেশে 4টি সিটি কর্পোরেশন ও 30টি উপজেলায় হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। পর্যাপ্ত পরিমাণ স্টক প্রস্তুত করেছি, কাজকর্ম চলছে, টিকাদান কর্মসূচি চলছে। সব পেন্টা সহ যত ধরনের টিকা আছে সকল স্টক আমাদের হাতে আছে। জুন মাস পর্যন্ত বিনা বাধায় সারা দেশে যক্ষ্মা সহ সকল ধরনের টিকা কার্যক্রম চালানো হবে বলেও জানান তিনি। যক্ষ্মার কোনো ভ্যাকসিন। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। আজ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। এরই মধ্যে সব ধরনের কার্যক্রম শেষ করেছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। শুক্রবার দিবাগত রাত 12:30টায় 419 জন যাত্রী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইটটি। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে যুদ্ধের কারণে অ্যাভিয়েশন সেক্টর ক্ষতির সম্মুখীন হলেও এর প্রভাব হজ যাত্রীদের উপর পড়বে না বলে জানিয়েছেন হাবের মহাসচিব। খায়রুল ইসলামের রিপোর্ট। ইসলামের 5টি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত পবিত্র হজ। প্রতি বছরের মতো এবারও বিশ্বের কোটি কোটি মুসল্লি একত্রিত হবেন সৌদি আরবের পবিত্র নগরী মক্কা মদিনায়। এরই ধারাবাহিকতায় আজ দিবাগত রাতে পর্যায়ক্রমে প্রায় 5,500 হজযাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবেন। 78,500 জন হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের কার্যক্রম শেষ করার কথা জানায় হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব। ভিসার কাজও প্রায় শেষ পর্যায়ে এবং টিকিটও ইস্যু প্রায় শেষ পর্যায়ে। আমাদের বাংলাদেশের সাইড থেকে আমাদের প্রস্তুতি প্রায় সম্পূর্ণের দিকে। হাবের সাপোর্টিং কর্মীগুলো থাকবে, তারা সুযোগ সুবিধা নিশ্চিত করবে এবং 24/7 আমাদের হাব কার্যালয়
হজ ক্যাম্পে ওপেন থাকবে। ইরান ও ইসরায়েল আমেরিকার যুদ্ধের ফলে সারা বিশ্বে তেলের যে সংকট দেখা দিয়েছে এর প্রভাব বাংলাদেশের হাজিদের ওপর পড়বে না বলেও জানায় হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। উপসাগরীয় যুদ্ধের কারণে সারা পৃথিবীর এভিয়েশন সেক্টরটা এফেক্টেড হচ্ছে, কিন্তু হজযাত্রীদের থেকে যেহেতু নির্দিষ্ট পরিমাণ টাকা আগে নেওয়া, এটি পরবর্তীতে নেওয়ার কোনো সুযোগ নেই। এয়ারলাইন্সগুলো ভাড়া বৃদ্ধির জন্য আবেদন করেছিল, মন্ত্রণালয়ের তরফ থেকে, আমাদের হাবের তরফ থেকে আমরা সেটি প্রত্যাখ্যান করেছি। হজ ব্যবস্থাপনা থেকে মধ্যস্থ ভোগীদের নিয়ন্ত্রণ বন্ধ করা সম্ভব হলে হজযাত্রা আরও সহজ ও সাশ্রয়ী হবে বলে মনে করছেন এজেন্সি মালিকরা। আগামীতে বিমান ভাড়া আরও কমাতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এখন হজ ব্যবস্থাপনায় টোটাল অনেকাংশেই মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ। এই বিষয়টা আমরা বারবার সরকারকে অনুরোধ করি এটা নিয়ন্ত্রণ করার জন্য। মধ্যস্বত্বভোগীর সাথে হয়ে দালালদের মাধ্যমে হয়ে তারপর আমাদের কাছে আসার কারণে তারা অনেক সময় প্রবলেমে পড়ে যান। প্রবলেমে পড়ার পর আমাদের কাছে আসেন। গণতান্ত্রিক যে সরকার, ওনার যে মন্ত্রী, উনি অলরেডি একটা প্রোগ্রামে কমিটমেন্ট করছে যে আগামীতে এই হজ যাত্রার ভাড়াটা আরও কমিয়ে আনার জন্য ওনারা এখনই কাজ শুরু করেছেন। সকল ধরনের বিড়ম্বনা এড়াতে হাজিদের সরাসরি নিবন্ধিত এজেন্সির সাথে যোগাযোগ করার আহ্বানও হাব কর্তৃপক্ষের। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দলের ত্যাগী নেত্রী যারা সংসদে কথা বলতে পারবেন তাদের সংরক্ষিত নারী আসনে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিকেলে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের প্রথম দিনের সাক্ষাৎকারের শুরুতে একথা বলেন তিনি। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। বাকি বিভাগের সাক্ষাৎকার নেওয়া হবে শনিবার বিকেলে। অনেক মহিলা নেত্রী আমাদের, তাদের নামে মিথ্যা মামলা হয়েছে, তারা শর্টগানের গুলি খেয়েছে, তাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে, তাদের সন্তানদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে শুধুমাত্র রাজনীতি করার কারণে এবং রাজনৈতিক আদর্শের কারণে। এই পৈশাচিক বিভীষিকা তো 16-17 বছর ধরেই চলেছে। তো আমার বিশ্বাস দল এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করবে। পাশাপাশি সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এই সব বিষয়গুলো এখানে বিবেচিত হবে বলে আমি মনে করি। তো সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন সংসদ সদস্য, কারা মহিলা সংসদ সদস্য কারা হবেন। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন থেকে দেশ মুক্ত হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বাইরের কোনো শক্তি নয়, দেশ করতে হবে দেশের জনগণকেই। দুপুরে রাজধানীর ভাটারায় জেসিআই কার্নিভালে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের পথ ধরেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। আমরা আজকে আবার একটু আশাবাদী হয়ে উঠেছি যে একটা দীর্ঘ সংগ্রাম, প্রায় 15 বছরের একটা ফ্যাসিস্ট শাসনের পরে যখন আমাদের দম বন্ধ হয়ে আসছিল, যখন আমরা কথা বলতে পারতাম না, আমাদের ছোট ছোট ছেলেরা, মেয়েরা তারা প্রাণ দিচ্ছে অকাতরে দেশের পরিবর্তনের জন্যে। আমাদের মনে আবার স্বপ্ন জেগে উঠেছে। আমরা আবার ভাবছি যে আমরা আমাদের এই প্রিয় দেশটাকে আমরা বাসোপযোগী করে তুলব। আমি বিশ্বাস করি যে আমরা পারব। আমি বিশ্বাস করি যে অনেক তরুণ মুখগুলোকে দেখি আমার সামনে, তাদের মধ্যে, তাদের মুখে, তাদের কাজে, তাদের ছায়ায় যখন আমি দেখতে পাই যে তারা টকবক করছে কিছু করার একটা আনন্দ নিয়ে, তখন নিঃসন্দেহে আমি খুশি হই। অতীতের চাইতে আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দলের আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। সংসদে বিরোধী দলের কণ্ঠরোধ করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, নিজেদের ইচ্ছে মতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে চায় বিএনপি। এছাড়া বিচার বিভাগ সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় লোক বসানোর অভিযোগ করেন বিরোধী দলের নেতা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগর আমির সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সম্মেলন উদ্বোধন করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ইচ্ছেমতো সংবিধান সংশোধন করে ফ্যাসিবাদী কায়দায় সরকার দেশ চালাতে চায় বলে মন্তব্য করেন তিনি। এই মার্কা ইলেকশনে 2008 সালেও হয়েছিল। তো 2008 সালে বোঝাপড়ার মধ্য দিয়ে পিছনের দরজায় যারা প্রবেশ করে ক্ষমতার মসনদে আরোহণ করেছিলেন তারা তো তাদের পরিণতি বহন করে বিদায় নিয়েছেন। এখনও যদি কেউ এরকম করে থাকেন এবং যদির কোনো অবকাশ নাই, ইতিমধ্যে তা প্রমাণিত, তাহলে তাদের পরিণতিও ভিন্ন কিছু হওয়ার কথা নয়। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে জানিয়ে জামায়াতের আমির বলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দলীয় লোক বসাচ্ছে বিএনপি। আমাদেরকে যখন সংসদে ন্যায্য বিষয়ে কথা বলতেই দেওয়া হবে না, তখন আমাদের জায়গা থাকে রাজপথ। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদটা এটা তো কোনো হেলাফেলার জিনিস না। আগে তাকে কোনো কিছু বলাও হলো না, তাকে এবং তার অ্যাডভাইজারকে অপদস্থ করে বাংলাদেশ ব্যাংক থেকে বের করে দেওয়া হলো এবং সেখানে রাজনৈতিক অভ্যুত্থান হলো, কু হলো। একজন ঋণ খেলাফিকে মাত্র 3 মাস আগে রিশিডিউল করে 2% দিয়ে তাকে আবার ঋণ রিশিডিউল করে তাকে বানানো হলো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যার সর্বোচ্চ অভিজ্ঞতা হলো তিনি একটা গার্মেন্টস ফ্যাক্টরির এমডি। এ সময় সুষ্ঠু নির্বাচন আয়োজনকে ব্যাহত করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন বিরোধী দলীয় নেতা। এই নির্বাচনকে সুষ্ঠু হতে দেওয়া হয়নি, এখানে ব্যাপক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের একজন উপদেষ্টার মুখ থেকেই তার স্বীকৃতি এসেছে, তিনি প্রথম রাজসাক্ষী। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে মহানগর পরিবার দিবস 2026 উপলক্ষে অনুষ্ঠানে তিনি কথা জানান। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, সমাজে নানা মত ও পথের মানুষ থাকলেও তাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠার মাধ্যমে দেশ এগিয়ে যাবে। সাংবিধানিকভাবে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার সমান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও দেশ সবার, দেশকে এগিয়ে নিতে সবাইকে এক থাকতে হবে। পত্রিকার খবরকে আমরা বিশ্বাস করি না, তার বিরুদ্ধে কি অভিযোগ ছিল তাকে এভাবে আটকায় রাখা হলো। আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো। চিন্ময় দাস ব্রহ্মচারী তিনি তার মুক্তি যাতে সুগম হয়, দ্রুততম সময়ের মধ্যে হয়, আমি সেটা কথা। বাংলাদেশ থেকে যদি দুর্নীতি লোপাট করা যায়, বাংলাদেশ থেকে যদি আজ ভেদাভেদ দূর করা যায়, আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসাবে দাঁড়াতে পারি, তাহলে বাংলাদেশ সামনে এগিয়ে যাবেই যাবে, কেউ বাংলাদেশকে রুখতে পারবে না। রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে নতুন করে 60 দিনের জন্য নিষেধাজ্ঞা থেকে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের অস্থিরতার মাঝে বাংলাদেশকে এই অনুমতি দিল যুক্তরাষ্ট্র। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, 11 এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড়ের মেয়াদ আগামী 9 জুন পর্যন্ত বহাল থাকবে। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে তীব্র হচ্ছে জ্বালানি সংকট। এলএনজি আমদানির 35% কার্গো বাতিল ও স্থগিত হয়েছে। গ্যাস সংকটে ভুগছে বিদ্যুৎ কেন্দ্রগুলো, ফলে বাড়ছে লোডশেডিং। এতে উৎপাদন যেমন কমছে, তেমনি মানুষের ভোগান্তিও বাড়ছে। সংকট মোকাবেলায় সুপরিকল্পিত নগর উন্নয়নের পরামর্শ দিয়েছেন নগরবিদরা। বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আয়োজিত আইপিডি সংলাপে এসব পরামর্শ দেন তারা। তৌহিদুর রহমান তুহির রিপোর্ট। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় 95% আমদানি নির্ভর। মধ্যপ্রাচ্য সংকটে হরমুজ প্রণালী বন্ধ থাকায় দেশে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। দেশের এলএনজি আমদানির 35% কার্গো বাতিল ও স্থগিত হয়েছে। জ্বালানি সংকটে ভুগছে 18টি বিদ্যুৎ কেন্দ্র, আর পুরোপুরি বন্ধ হয়ে গেছে 14টি। জ্বালানি সংকটে দেশে লোডশেডিং হচ্ছে 1000 মেগাওয়াট। শহর থেকে গ্রামের অবস্থা আরও নাজুক। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। এ পরিস্থিতি মোকাবেলায় সংলাপের আয়োজন করে আইপিডি।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান। আলোচনায় বক্তারা বলেন, প্রশাসনিক ও কর্মসংস্থান বিকেন্দ্রীকরণ করলে জ্বালানি সংকট অনেকটাই কমে আসবে। সেই সাথে ব্যক্তিগত গাড়ি ব্যবহার কমিয়ে মেট্রো রেল ও গণপরিবহন স্টেশনকে কেন্দ্র করে জনঘনত্ব বাড়ানোর পরামর্শ দেন তারা। বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিভাবে ঢাকাকে আর না বাড়তে দিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলোকে আরো বেশি উৎপাদনশীল করতে পারি, সেই জিনিসটা দরকার। আমরা যদি একটা সোলার স্টেশন বসাতাম যেটা থেকে বিদ্যুৎ নিয়ে কৃষকের কাছে ডিস্ট্রিবিউট করা যেত, তাহলে কিন্তু জাতীয় গ্রিডের উপরে চাপ অনেকখানি কমে যেত। কানেকশন নিয়ে আছি কিন্তু বিদ্যুৎটা পাচ্ছি না। আমরা শুধু বলি যে আমরা অনেক কিছু করছি, কিন্তু বাস্তবে আমাদের জীবন মানের উন্নতি হচ্ছে না। আমাদের পরিকল্পনায় ভুল, আমাদের বাস্তবায়নে ভুল। সরকারের প্রতিটি দপ্তরের মাঝে সমন্বয় এবং স্থানীয় পর্যায়ে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে প্রান্তিক পর্যায়ে জনদুর্ভোগ কমবে বলে মত দেন বিশেষজ্ঞরা। আমাদের সমন্বয়ের অভাব রয়েছে, এই সমন্বয়টা যখন খুব ভালোভাবে আমরা করতে পারবো, অবশ্যই আমরা এরকম যে কোনো ক্রাইসিস সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারবো। গরমকালে যে কোনো একটা এই ধরনের হটস্পট, সেটা একটা যে জায়গাতে সবুজ আছে, পানি আছে, সেখানের তুলনায় 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্য থাকে। সেমিনারে জানানো হয়, সোলার প্যানেল ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা কাজে লাগালে জ্বালানির উপর চাপ কমবে। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। কারো অপেক্ষা 12 ঘন্টার, কেউ দাঁড়িয়ে 24 ঘন্টারও বেশি, তবুও মেলেনি তেল। দিন দিন জ্বালানি তেলের সংকট আরও তীব্র হচ্ছে। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে মূল চাহিদার 1/3 সরবরাহ আর গ্রাহকদের অতিরিক্ত চাহিদার কারণে যানবাহনের চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। জামিল হাসান শান্তর রিপোর্ট। দীর্ঘ এই যানবাহনের লাইনের শুরু আছে, কিন্তু শেষ খুঁজে পাওয়া মুশকিল। জ্বালানি তেলের জন্য মধ্যরাত থেকে দুপুর অবধি দুঃসহ এই অপেক্ষা। রাজধানীর তেজগাঁয়ের 7 রাস্তার সিটি ফিলিং স্টেশন থেকে তেল নেওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় লাইনে দাঁড়িয়েছেন প্রাইভেট কার চালক আব্দুল আহাদ। রাত 11টায় যখন তিনি পাম্পে প্রবেশ করেন, ততক্ষণে তেল শেষ। এরপর 14 ঘন্টা পেরিয়ে গেলেও তার অপেক্ষার প্রহর শেষ হয়নি, মেলেনি তেল। অনেক ভোগান্তি হতেছে, 7 ঘন্টা এখনো কিছু খাই নাই, খাবার হোটেল বন্ধ, সবকিছু দেখি দেয়। তো মালিক তো বুঝতেছে না যে আমরা তেল দিয়ে এখানে আসি না, কেউ জিজ্ঞাসা না আমরা তেলের জন্য বসে রয়েছি বা আসার বিষয়। ফ্যামিলি থেকে কল দিতেছে, ফোনও চার্জ বন্ধ, ফ্যামিলি টেনশন করতেছে। এদিকে আসাদ গেটের পাম্পে সকাল 11টায় শেষ জ্বালানি তেল। গত রাত থেকে লাইনে দাঁড়িয়ে 12 ঘন্টা পরও তেল পাননি গ্রাহকরা। তেল নিতে তাদের অপেক্ষা করতে হবে সন্ধ্যা 6টা পর্যন্ত। একদিক দিয়ে আমরা ডিউটি করি, আরেক দিক দিয়ে এসে আবার এই যে সিরিয়ালে দাঁড়াই, সারা রাত আবার কষ্ট করি। আমি 10টা বাজে আসছি, 10টা বাজে এখনো সিরিয়ালে আছি, ওনারা তেল দিবে বলে তেল দিচ্ছে না। রাত 1টা বাজে সিরিয়ালে দাঁড়াইছি ভাই, রাত্রে ঘুম হয় নাই, এখনো জানি না কখন তেল পাবো। তেল নিয়ে সংকট আর ভোগান্তির এই দৃশ্য এখন প্রতিদিনের চিত্র। এরই মাঝে ভিআইপি লাইন নামে জ্বালানি সরবরাহের অভিযোগও তুলেছেন সাধারণ গ্রাহকরা। দুপুরে 1টা আমরা তেল দিয়েছি, এখন আমরা তেল পাইনি, খালি এত ভিআইপি আসে, রাতেবেলা ভিআইপি আসে, ভিআইপি দিচ্ছে। গতকাল 1টা থেকে সিরিয়াল দাঁড়ানো, আমি আসছি পরে সিরিয়াল বন্ধ করে দিচ্ছে, তেল নাই। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, একদিকে চাহিদার তুলনায় সরবরাহ কম, অন্যদিকে অস্বাভাবিক হারে বাড়ছে প্যানিক বাইং। পরিস্থিতি সামাল দিতে সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন পাম্প মালিক ও গ্রাহকরা। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বাজারগুলোতে ভোজ্য তেল সরবরাহ বন্ধ রেখেছে উৎপাদনকারী কোম্পানিগুলো। দাম না বাড়ালেও তেলের সাথে জুড়ে দিচ্ছেন অন্যান্য পণ্য কেনার শর্ত, তাই অনেক দোকানে তেল বিক্রি বন্ধ রেখেছেন। সপ্তাহের ব্যবধানে সব রকমের মুরগির দাম কিছুটা কমলেও এখনও অনেক চড়া। জ্বালানি সংকটে পরিবহন ব্যয় বাড়ার অজুহাতে চড়া সবজির বাজারও। তবে স্বস্তির খবর, কমতির দিকে চালের বাজার। রাজধানীর বাজার ঘুরে আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 1020 টাকা পাইলে আপনি লস করে দিচ্ছেন। আপনি সবসময় মুরগি নেন, আমার রাখতে হবে না, আপনার কাছে দাম কত কমায় রাখতে হবে না। দোকানির সাথে ক্রেতার বাকবিতণ্ডার এই দৃশ্য এখন প্রতিনিয়ত। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। জিনিসের দাম শুধু বেড়েই যাচ্ছে, মনে হচ্ছে কমছে আর কই। যে জন্য যে আমি 5টা মুরগি নিতাম, এখন আমি 4টা নিচ্ছি। ঈদের আগে হঠাৎ করেই বেড়ে যায় মুরগির দাম, তবে গত এক সপ্তাহ ধরে সেই দাম এখন কিছুটা কমতির দিকে। এখন আবার আমরা কিনতেছি মনে করেন 350, বেচতেছি 370-80। তার মানে কেজিতে এখন 70 টাকা কমে গেছে বর্তমানে।
যে সোনালিতে। ভোজ্য তেল নিয়ে শুরু হওয়া তেল স্মাতি কিছুতেই থামছে না। অধিকাংশ দোকানেই পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। তেল কোম্পানি দিচ্ছে না, এই জন্য বেচতে পারতেছি না। হেনগা 2 লিটার দিচ্ছে এক কার্টুন, এর লগে সরষের তেল দিচ্ছে, আরো যেগুলো মানে না চলেও। সুতা দেওয়া হলো ইরান যুদ্ধের ওদিকে বন্ধ গেছে এটা সেটা, কিন্তু সয়াবিনের একটা বড় অংশ আসে আমেরিকা থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, ওটা তো প্যাসিফিক হয়ে আসে। পরিবহন খরচ বাড়ার অজুহাতে বেড়েছে সবজির দাম। কাঁকরোল 160 টাকা, করলা 100 টাকা কেজি, বেগুন 120 টাকা কেজি, ঝিঙ্গা আছে আপনার 140 টাকা। সরকার নির্ধারিত 750 টাকা কেজিতে কোথাও বিক্রি হচ্ছে না গরুর মাংস। কুরবানির আগে দাম কমার কোনো লক্ষণ নেই বলে জানালেন বিক্রেতারা। যেখানে যেখানে গরুর হাট, বুঝছেন স্যার, ওইখানে গরুর দাম বেশি, কোনো গরুর দাম আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা যখন কিনতে যাবেন দেখবেন আপনাদের 1200 টাকা পড়বে। মাছের বাজারে তো রীতিমতো আগুন। জাতীয় মাছ ইলিশের কেজি 4000 টাকা, অন্যান্য মাছের দামও চড়া। কি করে খাওয়া যাবে বলেন তো? একদিকে গরমের ভাব আর এদিকে বাজারে গরমের দাম। কাঁচা ইলিশ 4000 টাকা কেজি। তবে সবকিছুর মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে চালের বাজারে। নাজিরশাইল ছাড়া সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন নতুন চাল উঠলে দাম আরও কমবে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ে হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছেন ইরান। এদিকে দেশটির সাথে শিগগিরই শান্তি চুক্তি হতে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের কাছে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে তেহরান একমত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে জানান চূড়ান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তবে তেহরান এই বিষয়ে কোনো মন্তব্য করেনি, উল্টো জানিয়েছে ইরানের বন্দরগুলোকে অবরুদ্ধ করে রাখা আমেরিকান নৌবহরে তাক করে রাখা আছে তাদের মারাত্মক সব ক্ষেপণাস্ত্র। এদিকে লেবাননের সাথে 10 দিনের যুদ্ধবিরতি শুরুর পর থেকে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে বাস্তুচ্যুতরা। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ওয়াশিংটন ও তেহরান একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে রাজি। ট্রাম্প জানিয়েছেন যদি শান্তি চুক্তি পাকিস্তানে স্বাক্ষরিত হয় তাহলে তিনি নিজেই সেখানে উপস্থিত হবেন। তবে ইরানের সুর কিছুটা ভিন্ন। লেবাননের যুদ্ধবিরতি দ্বিতীয় দফা বৈঠকে তেহরানকে আগ্রহী করেছে জানিয়ে দেশটি বলছে পরমাণু ইস্যু সহ বেশ কিছু বিষয়ে এখনো মতভেদ রয়েছে। একই সাথে হুঁশিয়ারি দেয় মার্কিন বাহিনী যদি যুদ্ধবিরতি ভাঙে তবে এর পরিণাম হবে ভয়াবহ। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খতিবজাদে বলেছেন লেবানন থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত পুরো অঞ্চলে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ চায় তারা। হরমুজ প্রণালী বন্ধের জন্য তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকেই দায়ী করেন। এদিকে ট্রাম্পের পররাষ্ট্রনীতি নিয়ে ক্ষোভ জানিয়েছে মার্কিন কংগ্রেসের একাংশ। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে অভিশংসন করা হতে পারে পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথের। একই সাথে ট্রাম্প দেশ চালাতে সক্ষম কিনা তা যাচাইয়েও ডেমোক্র্যাটরা একটি কমিটি গঠনের চেষ্টা করছে বলেও গুঞ্জন চলছে হোয়াইট হাউসে। এদিকে অব্যাহত রয়েছে কূটনৈতিক প্রচেষ্টা। হরমুজ প্রণালী নিরাপদ রাখার বিষয়ে ফ্রান্সে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোর সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বৈঠক করছেন। এতে আরও 40টি দেশের শীর্ষ নেতা ও কর্মকর্তারা যোগ দেন। এছাড়া তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে বৈঠক করছেন মিশর, পাকিস্তান ও সৌদি আরবের প্রতিনিধিরা। যদিও এসব প্রচেষ্টাকে প্রতীকী পদক্ষেপ বলেই মনে করেন বিশ্লেষকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা। পূর্বাচল 300 ফিট রাস্তা থেকে আফতাবনগর পর্যন্ত কুড়িল রামপুরা রোডের বিকল্প সড়কের উন্নয়নের কাজ দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। বলেন রাজউক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে হাউজিং প্রতিষ্ঠানগুলোর সমন্বয় করে কাজ করবে। রাজউক চেয়ারম্যান বলেন 6 মাসের মধ্যে এই সড়ক উন্নয়নে সুফল পাবে চলাচলকারীরা। মনির হোসেন তপুর রিপোর্ট। পূর্বাচল 300 ফিট থেকে রামপুরা পর্যন্ত গড়ে উঠেছে বেশ কয়েকটি বড় আবাসিক এলাকা, যার ফলে পূর্বের তুলনায় মানুষের যাতায়াত বেড়েছে কয়েক গুণ। এসব দিক বিবেচনা করে কুড়িল থেকে রামপুরা পর্যন্ত
চলাচল আরও সহজ করতে বিকল্প সড়কের উন্নয়নের পরিকল্পনা নিয়েছে সরকার। সাতারকুলে সরেজমিনে এই কাজের অগ্রগতি যাচাই করতে যায় ডিএনসিসি, রাজুক, পানি উন্নয়ন বোর্ড, ডিএমপি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ব্রিজটা করা গেলে আমাদের এই জায়গায় যে ব্রিজের উপরে যে যানজটটা থাকে সেটা থাকবে না। দেন আমরা যে বাইপাসের রাস্তা করছি এখানে সদস্য এবং সানভ্যালির ভিতর দিয়ে, এই রাস্তাগুলো তো অলরেডি আছে। আর সিটি কর্পোরেশনের জন্য আমাদের যে জায়গাগুলো আছে যেখানে রাস্তাগুলো অব্যবস্থাপনা আছে সেগুলো আমরা করে ফেলবো দ্রুত। এখানে একটা ব্রিজ হবে আর সামনে কিছু জায়গা ব্রিক সোলিং করা আছে, বিশেষ করে ইস্টার্ন হাউজিং বা সানভ্যালি, এগুলাকে কার্পেটিং করলে এটা চলাচলের উপযোগী হবে। সেক্ষেত্রে বিশ্ব রোড থেকে আমরা লাইট ভেহিকেলগুলা বাইপাস করা এদিক দিয়ে পার করাবো, আর বিশ্ব রোড দিয়ে মূলত বাস, ট্রাক বা হেভি ভেহিকেলগুলো চলবে। সানভ্যালি প্রজেক্টের প্রধান ফটকের সামনে সাতারকুল ব্রিজটি সরু হয় প্রায় সময় দেখা দেয় দীর্ঘ যানজট। তাই এই সেতুটি প্রশস্ত করার পাশাপাশি 130 ফুট সড়ক নির্মাণ করা হবে বলে জানিয়েছেন রাজুক চেয়ারম্যান। ওই যে প্রগতি সরণিতে এমআরটি এর লাইন হবে, স্টেশন হবে, তো কাজে ওইদিকে প্রচুর যানজট হবে। কাজে আমরা এই মুহূর্তে এইটা একটা বিকল্প রাস্তা তৈরি করে দিচ্ছি, ব্রিজ যা লাগে ব্রিজ রাস্তা করে দিচ্ছি। আর আরেকটা হলো যে ভবিষ্যতে এটাও একটা এই যে জায়গার অ্যাকুইজিশন হবে, তারপরে এটাও একটা বাইপাস হয়ে একদম ওই যে ড্যামটা চলে যাবে। তিনি আরও বলেন, এই বিকল্প সড়কে যানবাহন চলাচলে বাধা দিতে পারবে না আশপাশের হাউজিং প্রতিষ্ঠানগুলো। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। এবারে অর্থ সংবাদ। দুই শতাধিক উদ্যোক্তা নিয়ে ঢাকায় দিনব্যাপী দিয়ামনি ই কমিউনিকেশনের ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ ও বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড প্রদান 2026 অনুষ্ঠিত হয়েছে। মগবাজার একটি রেস্টুরেন্টে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। দিয়ামনি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান অপূর্ব সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল জাহিদ, প্রধান আলোচক সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্র পরিচালক এস.ডি. রুবেল। বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফরিদা আক্তার কমান্ডার, দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক ও প্রকাশক মফিজুর রহমান খান বাবু সহ অন্যরা। শেষে প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেস্ট এন্টারপ্রেনার সম্মাননা দেয়া হয় এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ, চ্যানেল 24-এর সিনিয়র নিউজ প্রেজেন্টার আশিক তমাল সহ আরও কয়েকজনকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে 200 জন উদ্যোক্তাকে ট্রেনিং দেয়া হয়। প্রত্যেক উদ্যোক্তাকে দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সার্টিফিকেট দেয়া হয়। মা আমি একই মঞ্চে একইভাবে সম্মানিত হচ্ছি, আলহামদুলিল্লাহ। আপনাদের সকলের দোয়া কামনা করছি এবং সেই সাথে দিয়ামনি ই কমিউনিকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, বিকজ আমি দিয়ামনি ই কমিউনিকেশন পরিবারের সদস্য। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। হাম, যক্ষ্মা সহ সব ধরনের টিকা 6 মাসের মজুদের দাবি স্বাস্থ্যমন্ত্রীর। সারা দেশে হাম ও উপসর্গে আরও 5 শিশুর মৃত্যু, লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি 1000-এর বেশি। মধ্যরাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুদ্ধের কারণে অ্যাভিয়েশন সেক্টর ক্ষতির প্রভাব যাত্রীদের পড়বে না, আশ্বাস হাব মহাসচিবের। তরুণদের আত্মত্যাগে ফ্যাসিবাদ মুক্ত দেশকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ মির্জা ফখরুলের। আগামীর ফ্যাসিজম আরও ভয়াবহ হবে শঙ্কা জানালেন জামাতের আমির। রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে যুক্তরাষ্ট্রের সম্মতি। মধ্যপ্রাচ্য সংকটে দেশে তীব্র হচ্ছে সংকট, 14 ঘণ্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না তেল। এবং ইরানের সাথে সমঝোতায় প্রচণ্ড আশাবাদী ট্রাম্প। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার আগ্রহ। হরমুজ প্রণালী মুক্ত করতে প্যারিসে 40 দেশের বৈঠক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলা সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।